নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আমার নাম মিশু, আমি গ্রামে থাকি। আমি নদীতে সারা দিন মাছ ধরি। মাছ বিক্রি করে আমি আমার সংসার চালাই। আমি গ্রামের মেয়ে ঠিকই, কিন্তু আমি সবসময় খুশি থাকি এবং নিজের মনকে খুশি রাখার চেষ্টা করি। আমার অনেক বন্ধু আছে, তারা তাদের সমস্ত কাজ আমার উপরে চাপিয়ে দিয়ে কেটে পড়ে। আমার একটা হ্যান্ডসাম প্রেমিক আছে যার নাম আলু চ্যান। গ্রামের প্রত্যেকটা মেয়ে তাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। একদিন আলু চ্যান এসে তাকে বলে, আমি বিয়ে করতে যাচ্ছি। মিশু বলে, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আলু চ্যান বলে, বোকা মেয়ে, আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি না, আমার প্রেমিকা অন্যজন। এই দেখো দাঁড়িয়ে আছে। তার বাবা ম্যানেজার। এটা শোনার পরে মিশু খুব দুঃখ পায়, সে কাঁদতে থাকে। সে এটা কোনোদিন আশা করতে পারেনি। অন্যদিকে আমরা একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই যার নাম চ্যান। সে খুব তাড়াতাড়ি জিয়াং গ্রুপের সিইও হতে যাচ্ছে। তার একটা ছোট ভাই আছে। তার ভাইয়ের ইচ্ছা জিয়াং গ্রুপটাকে নিজের দখলে নিয়ে আসা। চ্যান তার দাদুর কাছে যায়। তার দাদু তাকে বলে, দেখো, তুমি যদি এই কোম্পানির সমস্ত সম্পত্তি পেতে চাও তাহলে তোমাকে গ্রামের এই মেয়েটাকে বিয়ে করতে হবে। অন্যদিকে আলু চ্যান তার প্রেমিকা মিশুকে বিরক্ত করতে থাকে, তাকে বুলি করতে থাকে। বড় ভাই ছোট ভাইকে বলে, এই মেয়েটা আমার, তুমি এখান থেকে মানে কেটে পড়ো, না হলে তোমার সমস্ত শেয়ার আমি এক ঝটকায় কিনে নেব। তার ভাই বলে, ও বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। ওখানে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা মনে মনে চিন্তা করতে থাকে, মার্কেটে একটা বড় খবর ছড়াচ্ছে, লিলসু চ্যানের গার্লফ্রেন্ড। ছোট ভাই বড় ভাইকে বলে, দেখ ভাই, যদি এই মেয়েটা আমাকে ভালোবেসে ফেলে তাহলে তুই কি করবি? এই কথাটা বলার পরে জিয়াং সেখান থেকে চলে আসে। চ্যান সেখানে চলে আসে, মেয়েটার হাত ধরে বলে, তুমি কি আমার প্রেমিকা হবে? তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। চ্যান তাকে তার কোলে তুলে নেয়। যাওয়ার সময় আলু চ্যানের স্ত্রীকে চ্যান বলে, তুমি তোমার বাবাকে বলে দেবে আমি তাকে কোম্পানির থেকে বার করে দিয়েছি। চ্যান মিশুকে নিয়ে গাড়ির ভেতরে বসিয়ে দেয়। মিশু চ্যানকে বলে, তুমি আমাকে পরে স্টপেজে নামিয়ে দেবে, তোমাকে তার জন্য অনেক ধন্যবাদ। চ্যান বলে, না, কখনোই না, তুমি আমার সাথে যাবে আমার দাদুর সাথে দেখা করতে। তারা দুজন গাড়ির ভেতরে বসেছিল। মিশুর কাজ ছিল সারা দিন মাছ ধরা। তার জামা কাপড় থেকে খুব গন্ধ আসছিল। চ্যান সেই গন্ধটা অনুভব করতে পারছিল। মিশু বলে, সরি, আমি ভালো জামা কাপড় পরিনি। চ্যান বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি ওটা দেখে নেব। তারা দুজন বাড়ি চলে আসে। মিশু চ্যানের এত সুন্দর এত বড় ঘর দেখে পুরো অবাক হয়ে যায়। সেখানে নীলসু পৌঁছে যায়। সে মিশুর সাথে দেখা করতে আসছিল। মিশু ম্যানেজারকে জিজ্ঞেস করে, এটা কি সেই মেয়েটা, চ্যানের প্রেমিকা? খুবই বদমেজাজি একটা মেয়ে। সে মিশুকে নানা রকম উল্টোপাল্টা কথা বলতে থাকে। এরপর তারা সবাই তার দাদুর সাথে দেখা করার জন্য চলে যায়। তার দাদু বলে, তোমরা এখানে দাঁড়াও, আমি কারো সাথে দেখা করে আসছি। মিশু বাড়ির চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল। সে মনে মনে ভাবছিল, আমি কোথায় ফেসে গেছি। ঠিক সেই সময় মিশুর পাটা ওখানে পড়ে থাকা জলের উপর পড়ে যায় এবং পা স্লিপ করে পড়তে যাচ্ছিল। পেছন থেকে চ্যানের ভাই তাকে ধরে নেয়। সিনটা পুরো রোমান্টিক হয়ে যায়। মিশু মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটা কত হ্যান্ডসাম। জিয়ান মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটার গা থেকে এত গন্ধ কেন বেরোচ্ছে? ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি সম্পত্তির জন্য এটাও করে নেব। মিশু মনে মনে ভাবতে থাকে, আমার ভাগ্যটা পাল্টে গেল। দুটো ভাই হ্যান্ডসাম, আমি বুঝতে পারছি না কাকে চুজ করব। এরপর জিয়ান মিশুকে ধরে রাখতে পারে না, তাকে ছেড়ে দেয়। ওরা দুজন একে অপরের উপর পড়ে যায়। চ্যানকে বলে, তোমার দাদু এই মেয়েটার মধ্যে এমন কি দেখেছে? তুমি কি তাকে বিয়ে
করতে চাইছো? চ্যান বলে, আমি জানি না কি হবে, আগে এসব কথা বন্ধ করো, আমরা পার্টিটা এনজয় করি। জিয়ান সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করে রেখেছিল। সে মিশুকে অনেকগুলো ড্রেস দেখাতে থাকে, কিন্তু মিশু গ্রামের মেয়ে, তার কোনো রকম ড্রেস পছন্দ হয় না। জিয়ান বলে, তোমার কি ফ্যান্সি ড্রেস পছন্দ নয়? এরপর সে মেকআপ আর্টিস্টকে বলে, তুমি একে নিয়ে যাও এবং ভালো করে তৈরি করে নিয়ে আসো। চ্যান মিশুর জন্য অলরেডি একটা ড্রেস আগে থেকে পছন্দ করে রেখেছিল, কারণ চ্যান মিশুর অতীতে একবার এই ড্রেসটা জিয়ানের মা পরেছিল, তখন তার দাদু রেগে গেছিল। এটা সেই ড্রেস যেটা পরলে তার দাদু রেগে যায়। অন্যদিকে বেচারি মিশু, সে তো কিছুই জানে না, তাকে যে ড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে সে সেই ড্রেসটা পরে নেয় এবং তাকে মেকআপ করানো হয়। এরপর মিশু চ্যানের কাছে যায়, তাকে ধন্যবাদ জানায়। মিশু ভালোভাবে তৈরি হয়ে যায়। সে চ্যানকে বলতে থাকে, চলো ডার্লিং, আমরা এখান থেকে যাই, যদি দেরি করে পৌঁছই তাহলে দাদু খুব রেগে যাবে। অন্যদিকে জিয়ান জানতে পারে দাদুর মত পাল্টে গেছে। জিয়াং গ্রুপের ডাইরেক্টর হতে গেলে তাকে মিশুর সাথে আর বিয়ে করতে হবে না। জিয়ান মনে মনে ভাবতে থাকে, যাক বাবা, টেনশনটা গেল। অন্যদিকে মিশুকে দেখতে পাই সে বিউটি পার্লারে অনেকক্ষণ ধরে বসেছিল। অনেক রাত্রি হয়ে গেছে, তাকে এখান থেকে এবার যেতে হবে। রাস্তার সাইডে গিয়ে দাঁড়িয়ে যায় এবং চ্যানের অপেক্ষা করতে থাকে। বৃষ্টিও শুরু হয়ে যায়। চ্যানের নাম্বারটা বন্ধ ছিল। পার্টিতে মিশুকে না দেখতে পেয়ে চ্যান নীলসুকে বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি মিশুকে নিয়ে আসছি। সে যদি পার্টিতে না আসে তাহলে আমাদের সবকিছু কষ্ট সব বেকার যাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন কেউ এলো না, তখন মিশু ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে রাস্তাতে নেমে যেতেই লাগছিল, সেই সময় সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। ভাগ্য ভালো তাদের মধ্যে ধাক্কা লাগে না, কিন্তু ওই ঘটনার জন্য মিশু খুব ভয় পেয়ে যায়। সে চ্যানকে জড়িয়ে ধরে, তাকে বলে, আমি কত চিন্তা করেছিলাম, তুমি একমাত্র যে আমার জন্য চিন্তা করো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না বলো? মিশু চ্যানের আসল রূপটা জানে না। অন্যদিকে আমরা তার দাদুকে দেখতে পাই। তার দাদু পার্টিতে ঘোষণা করতে যাচ্ছে, 20 বছর আগে আমি আমার এক বন্ধুর সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল, আমি তাকে কথা দিয়েছিলাম আমার নাতির বিয়ে আমি তার নাতনির সঙ্গে দেব। মিশুর বিয়ে পরের মাসে জিয়ানের সাথে হবে। এই কথাটা শোনার পরে জিয়ান অবাক হয়ে যায়। পাশে লিনসু দাঁড়িয়ে ছিল, সে মনে মনে আনন্দ করতে থাকে, বলে, যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছি। অন্যদিকে চ্যান মিশুকে বলে, আমরা এবারে যেতে পারি? তারা যখন দুজন গাড়িতে বসে যায় তখন চ্যানের কাছে একটা ফোন আসে, সেখান থেকে সে সবকিছু জানতে পারে। সে মনে মনে ভাবতে থাকে আর পার্টিতে গিয়ে কি হবে। এরপর সে তার পার্সোনাল ডাক্তারকে ডাকে এবং মিশুর চেক আপ করায়। ডাক্তার যাওয়ার পরে চ্যান মিশুকে তার গ্রামে নিয়ে যায়, যাতে তাকে ওখানে ছেড়ে দিতে পারে। সে মিশুকে বলে দেয়, আমার দাদু তোমার বিয়ে আমার ছোট ভাই জিয়ানের সাথে করতে চাইছে, তুমি কি তাকে বিয়ে করবে? মিশু বলে, না, আমি কখনো বিয়ে করব না, এটা আমার ডিসিশন। কেউ কোনোদিন আমার বিয়ে আমাকে না জিজ্ঞেস করে করাতে পারবে না। বিয়ে তখনই করতে হয় যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। এই কথাটা বলে মিশু গাড়ি থেকে নেমে সমুদ্রের দিকে ছুটতে থাকে। মনে হচ্ছে মিশু চ্যানকে ভালোবেসে ফেলেছে। সে ওখানে দাঁড়িয়ে চিৎকার করতে করতে বলতে থাকে, আমার ভালোবাসার সমুদ্র, আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই জন্য দেখো আমি তোমার কাছে ছুটে চলে এসেছি। চ্যান মিশুকে বলে, ঠিক আছে, তুমি যদি জিয়ানকে বিয়ে করতে না চাও তাহলে আমি আমার দাদুকে বলে দেব, তোমাকে চিন্তা করার একদম দরকার নেই, তুমি এখানে নেমে পড়ো, তোমার বাড়ি চলে এসেছে, তুমি ওখানে গিয়ে আরাম করো। মিশু ওখানে যেতে লাগছিল, সেই সময় চ্যান তাকে ডেকে বলে, দাঁড়াও, ম্যানেজার এদিকেই আসছে। ম্যানেজার তাকে বলে, মিস্টার জিয়ানের আদেশে আমরা ওই পুরনো জায়গাটা ভেঙে দিয়ে নতুন একটা সুন্দর বাড়ি বানাতে যাচ্ছি, এটা ওনার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। এই কথাটা শোনা মাত্রে মিশু অজ্ঞান হয়ে যায়। এরপর চ্যান তার দাদুর কাছে চলে আসে, তাকে বলে, দাদু তুমি ওই মেয়েটার বাড়িটা কেন ভেঙে দিয়েছো? মেয়েটা কোথায় থাকবে? তার দাদু বলে, আমাদের বাড়িতে থাকবে। চ্যান বলে, তুমি তাকে কেন এত
এত ফোর্স করছো? তুমি সারা জীবন এইভাবে করে এসেছো, এই মেয়েটাকে তুমি কেন শান্তিতে থাকতে দিচ্ছ না? সে গ্রামের পরিবেশে খুবই ভালো আছে। তার দাদু বলে, আমি তার পেরেন্টসকে প্রমিস করেছি, আমি অবশ্যই সেটা করব। চ্যান সেখান থেকে রেগে চলে যায়। এরপর ম্যানেজার হান মিশুকে তার রুমে নিয়ে যায়। মিশু মনে মনে ভাবতে থাকে, এই জায়গাটা কত সুন্দর, বিছানাটা কত নরম, আমার লাইফটা মনে হয় এখানে পাল্টে গেল, আমি এখানে রানীর মতো থাকবো। ঠিক তখনই সেখানে জিয়ান চলে আসে। সে মিশুর ওপরে জোর জবরদস্তি করতে থাকে। জিয়ান মিশুকে বলে, তুমি এখান থেকে কেটে পড়ো, না হলে আমি তোমার জীবনটাকে নরক বানিয়ে দেব। বেচারি মিশু, সে তো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না, সে কান্না করতে থাকে। সে কি করবে? ওই দিন রাত্রিবেলা মিশু যখন ডিনার করতে আসে, তখন দাদু বলে, তুমি জিয়ানের কাছে এসে বসে যাও। কিন্তু মিশু তার সাথে একদমই থাকতে রাজি ছিল না। সে চ্যাংয়ের কাছে গিয়ে বসে পড়ে এবং ভুলবশত ওখানে পড়ে থাকা ড্রিঙ্কস সে খেয়ে বেহুশ হয়ে যায়। এরপর দাদু বলে, জিয়ান তুমি মিশুকে তোমার রুমে নিয়ে যাও। হঠাৎ করে মিশুর ঘুম ভেঙে যায়। সে বলে, না আমি ঠিক আছি, আমি নিজেই চলে যাব, আজকের দিনটা খুবই খারাপ। মিশু ভুলবশত চ্যানের রুমে গিয়ে শুয়ে যায়। এরপর চ্যান মিশুকে কোলে তুলে নিয়ে বাইরে বসিয়ে দেয়। মিশু বলে, আর আমি এখানে 1 মিনিটের জন্য থাকবো না, আমি চললাম। সেই সময় সেখানে ম্যানেজার পৌঁছে যায়। ম্যানেজার তাকে বলে, তুমি কোথায় যাবে? বাইরে ঘর ভাঙা, এত টাকা তুমি কি এগুলো পেমেন্ট করতে পারবে? সে বলে, না আমি কখনোই পারবো না। তাকে বাধ্য হয়ে সেখানে থাকতে হয়। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই। সে মিশুকে কাজের মাসি বানিয়ে দিয়েছিল, তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো, যেন সে তার প্রেমিকা নয়, তার চাকরানি। মিশু অবাক হয়ে যায়। সে চিন্তা করতে থাকে, কি করে আমি এই গাধাটার হাত থেকে নিজেকে বাঁচাতে পারি। সেও তখন মাথায় একটা ফন্দি আঁটে। সে মনে মনে ভাবতে থাকে, যদি আমি এরকম আচরণ করি যাতে মনে হয় সে এত খারাপ মেয়ে, তাহলে হয়তো তার হাত থেকে আমি ছাড় পেতে পারি। চ্যানের মতো মিশু জিয়ানের ডেলি রুটিনটা খাতায় তুলতে থাকে। একদিন রাত্রিবেলা মিশু ওয়াইন খেয়ে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। সেই সময় সেখানে চ্যান চলে আসে। চ্যানকে মিশু জিয়ান ভেবে ফেলে এবং তার সাথে ফ্ল্যাট করতে থাকে, তার সাথে উল্টো পাল্টা কাজ করতে থাকে। চ্যান বলে, ওই মিশু তুমি এটা কি করছো? আমি জিয়ান না, আমি চ্যান। এরপর চ্যান মিশুকে বলে, আর না, তুমি এখান থেকে কেটে পড়ো। অন্যদিকে দেখতে পাই চ্যান তার রুমে ছিল। সে কোনো রকমে ঘুমাতে পারছিল না। মিশু তার শরীরে এবং তার মাথায় প্রভাব ফেলেছে। সে মনে মনে ভাবতে থাকে, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে ছেড়ে দিয়ে ওই মেয়েটা আমার ভাইকে কি করে ভালোবাসতে পারে? আমি জিয়ান গ্রুপের একমাত্র ওয়ারিস, আমি এটা কখনোই বরদাস্ত করতে পারবো না। এরপর মিশু অনেক চিন্তা করতে থাকে, জিয়ান যদি আমার এই ব্যাপারে কাউকে কিছু উল্টাপাল্টা বলে দেয়, তাহলে তো আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তার থেকে ভালো আমি এখান থেকে আস্তে আস্তে কেটে পড়ি। এরপর সে বাড়ি থেকে উল্টো রাস্তা দিয়ে নিচে নেমে পড়ে। সেই সময় সেখানে জিয়ান চলে আসে। তুমি কোথায় যাচ্ছ? তুমি কি এখান থেকে সমস্ত জিনিস চুরি করে পালাচ্ছ নাকি? তোমার ব্যাগে কি আছে? জিয়ান ব্যাগটা চেক করে দেখে, ব্যাগে কিছুই ছিল না। সে মিশুকে বলে, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও না? বাহ, এটা তো খুবই ভালো খবর, চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই সিনটা চ্যান নিজের চোখে দেখে নেয়। সে মনে মনে ভাবতে থাকে, আমি তার জন্য এত চিন্তা কেন করছি। এরপর মিশু জিয়ানের সাথে তার গ্রামে চলে আসে এবং তাকে প্রমিস করে কখনো আর জিয়ানের বাড়িতে যাবে না। অন্যদিকে তার আসার খবরটা আলুচানের প্রেমিকার কাছে পৌঁছে যায়। সে মিশুর কাছ থেকে রিভেঞ্জ নিতে চাইছিল। আলুচানের নাম দিয়ে তার দরজার কাছে একজন এসে তাকে আজকে রাত্রিবেলা কোনো একটা জায়গায় দেখা করার জন্য ডাকে। মিশু যখন সেখানে পৌঁছে যায়, তখন মিশুর ওপরে অত্যাচার শুরু হয়। তাকে নানা রকম ভাবে টর্চার করতে থাকে এবং বলে, তোমার জন্য আমার বিয়েটা হয়নি।
হয়নি। তারা সবাই মিলে মিশুকে এত টর্চার করে মিশু অজ্ঞান হয়ে যায়। এরপর তারা সবাই তাকে সেখানে ফেলে দিয়ে ছুটতে পালিয়ে যায়। অন্যদিকে চ্যানের লোকজন চ্যানকে বলে মিশু আজকে বাড়িতে আসেনি, সন্ধ্যে থেকে গায়েব আছে। এটা শোনার পরে চ্যান মনে মনে ভাবতে থাকে মনে হয় সে কোনো প্রবলেমে ফেসে গেছে। সে চিন্তা করতে থাকে। এরপর সে গোটা গ্রামে খুঁজতে খুঁজতে মিশুকে একটা গোডাউনে পায়। সে মিশুর কাছে দৌড়ে চলে আসে। এরপর মিশু চ্যানকে জড়িয়ে ধরে, তাকে বলে তুমি যদি এখানে না আসতে তাহলে হয়তো আমি আজকে মরে যেতাম। এরপর চ্যান তাকে তার বাড়িতে নিয়ে আসে। জিয়ান তাকে জিজ্ঞেস করে এর কি হলো। চ্যান বলে তোমার জন্যই সবকিছু হয়েছে, যদি এর কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে কোনো রকম ভাবে ছাড়বো না। মিশুর প্রচুর জ্বর, 104 জ্বর। চ্যান সারা রাত তার পাশে বসেছিল। শুধু তাই নয়, সে সেখানে শুয়ে যায়। সকালবেলা চ্যানের ঘুম ভেঙে যায়। সে দেখে মিশুর শরীরটা আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। চ্যানের অ্যাসিস্ট্যান্ট বলে বস গ্রামের মেয়েরা মিলে তার উপর টর্চার করেছে, আপনি একবার বলুন, আমি তাদেরকে গিয়ে মজা দেখাচ্ছি। চ্যান বলে না, এই ব্যাপারটা আমি একাই সামলে নেব। এরপরে দেখা যায় মিশু ঘুম থেকে উঠে পড়ে। সে আগের থেকে অনেক সুস্থ এবং অনেক বেটার ফিল করছে। চ্যান মিশুকে বলে চলো আমরা হাঁটতে যাব, তোমাকে কোনো একটা জায়গায় দেখতে চাই। এরপর তারা দুজন গাড়ি করে গ্রামের ওই জায়গায় চলে আসে যেখানে মিশুকে বেঁধে রেখে টর্চার করা হয়েছিল। মিশু জিজ্ঞেস করে আমাকে এখানে কেন এনেছো? চ্যান বলে তোমার সাথে যারা এরকম করেছে তাদের আমি ছাড়বো না। মিশু বলে না, কিছু করার দরকার নেই। কিন্তু চ্যান কোনো কথা না শুনে ভেতরে প্রবেশ করে এবং তারই কথাতে আগে থেকে ওই গ্রামের মেয়েগুলোকে ধরে আনা হয়েছিল, তাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল। এরপর মিশুর সাথে তারা যেভাবে করেছিল তাদের সাথেও ওই লোকেরা সেই রকম ব্যবহার করে। মিশু তাদেরকে বলে প্লিজ আমি বলছি তাদের ছেড়ে দাও। এরপর চ্যান বলে ঠিক আছে, তোমার কথাতে আমি ওদেরকে ছেড়ে দিলাম। মেয়েদেরকে বলে এরপর থেকে তোমরা যদি এরকম কিছু একটা করো তাহলে দেখবে তোমাদের আমি ছাড়ার কথা বলবো না। জিয়ান খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সে বুঝতেই পারে না। সে মনে মনে ভাবতে থাকে মিশুর এরকম অবস্থা কি আমার জন্য হয়েছে নাকি আমার ভাই ওই মেয়েটার প্রেমে পড়েছে? তাহলে কি মিশু আমার ভাই বউ হবে? দাদুকে গিয়ে আমাকে সবকিছু বলতে হবে। জিয়ান তার লোকেদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ওই ওয়্যার হাউসে এসে পৌঁছায় যেখানে ওই 3 জন মেয়েকে বেঁধে রাখা হয়েছিল। মেয়েরা অনেক কষ্টে তাদের নিজেদের হাতটা কোনো রকম ভাবে ছাড়িয়ে নেয়। সেই সময় তারা সেখানে পৌঁছে যায়। জিয়ানের লোকেরা ওই মেয়েদেরকে উত্তম মধ্যম দেয়, তাদেরকে প্রচুর মারে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে আমরা ওখান থেকে এবার পালিয়ে যাই, না হলে এদের ফ্যামিলির কেউ না কেউ এখানে আমাদের মারতে শুরু করবে। তারা পালিয়ে যাচ্ছিল। সেই সময় দাদুর ম্যানেজার হান সেখানে পৌঁছে যায়, তাদের ধরে নেয়। তারা বলে আজকে সত্যি আমাদের ভাগ্যটা খুবই খারাপ। কিন্তু হান তাদের কিছু করে না, তাদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, বলে তোমরা এখান থেকে চলে যাও। মিশু চ্যানকে ধন্যবাদ জানায়। সে বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমাদের গ্রামে এরকম অনেক কিছু ঘটনা হয়। আমি ছোটবেলা থেকে এই গ্রামে থেকেছি। মারপিট এখানকার নিত্য সঙ্গী। আমাদেরকে অনেক কষ্টে দিন যাপন করতে হয়। তবে আমি খুশি এই কারণে কেউ আছে যে আমার জন্য চিন্তা করে। এই কথাটা শোনা মাত্রই চ্যান তাকে জড়িয়ে ধরে। তাকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে? সে বলে চলো আমরা দাদুর কাছে যাই, দাদুকে গিয়ে বলি আমরা একে অপরকে প্রচুর ভালোবাসি এবং বিয়ে করতে চাই। এই কথাটা শোনা মাত্রই মিশু খুব আবেগে ভেসে যায়। মিশু চ্যানকে বলে তুমি কি আমাকে প্রপোজ করছো? চ্যান তাকে আবারও বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? মিশু লাজুক ভাবে হেসে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। ঠিক তখনই চ্যান বলে যখন জিয়ান গ্রুপটা আমি নিজের হাতে নিয়ে নেব তখন আমরা ডিভোর্স নিয়ে নেব। এই কথাটা শোনা মাত্রই মিশুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার সমস্ত খুশি যেন 1 মিনিটে গায়েব হয়ে গেছে। চ্যান বলে আমি অনেক দিন থেকে এটাই ভাবছিলাম, আমরা একে অপরকে বিয়ে করে নেব, তারপর ডিভোর্স নিয়ে নেব। এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তাই নেই।
তুমি কি আমার সাথ দেবে? যদি তোমার কোনো কিছু দরকার পড়ে তাহলে তুমি আমাকে বলতে পারো। আমি তোমার সমস্ত শর্ত মেনে নিতে রাজি আছি। বেচারি মিশু, সে তাকে না বলতে পারছিল না, কারণ সে তার জীবন বাঁচিয়েছিল। সে মনের উপরে পাথর রেখে বলে, ঠিক আছে, যেটা তুমি বলছো আমি সেটাই করব। এই কথাটা শোনা মাত্রই চ্যান আনন্দে মিশুকে জড়িয়ে ধরে। চলো তাড়াতাড়ি আমরা দাদুর কাছে যাই। দুঃখী মিশু মনে মনে ভাবতে থাকে, আমার মতো গ্রামের একটা মেয়েকে সে কেনই বা ভালোবাসবে। এরপর তারা দুজন দাদুর কাছে চলে আসে। তারা একে অপরের হাত ধরে রাখে। দাদুকে বলে, দাদু আমরা দুজন একে অপরকে প্রচুর ভালোবাসি, বিয়ে করতে চাই। দাদু বলে, মিশু এটা কি ঠিক বলছে ও? মিশু বলে, হ্যাঁ দাদু ঠিক। দাদু বলে, ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি ভেবেচিন্তে তোমাদের উত্তর জানাবো। এরপর দেখতে পাই চ্যান মিশুর চোখটা বন্ধ করে রাখে, তাকে একটা রুমে নিয়ে আসে তাকে এঙ্গেজমেন্ট ড্রেস দেওয়ার জন্য। মিশু ড্রেসটা দেখে খুব আনন্দ পায়। সে বলে, কত সুন্দর এই ড্রেসটা, এরপর আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। অন্যদিকে দাদু তার ম্যানেজার হানকে বলে, আমার মনে হয় চ্যান আমাদের সাথে ফ্রড করছে, কিছু একটা করতে যাচ্ছে, তুমি তার উপরে লক্ষ্য রাখো। অন্যদিকে নায়িকা লিলসু যখন এই খবরটা জানতে পারে সে খুবই জেলাস ফিল করে এবং চিন্তা করতে থাকে এটা কি করে হয়ে গেল। অন্যদিকে দাদুর ম্যানেজার হানকে তাদের দুজনের উপরে নজর রাখতে বলেছিল। সে ভালোভাবে নজর রাখছিল। হঠাৎ করে মিশু দেখতে পায় ম্যানেজার তার উপরে নজর রাখতে শুরু করেছে। সে বলে, ম্যানেজার হান নজর রাখছে, সে মনে হয় আমাকে ভালোবাসে, সেই জন্য আমাকে ফলো করছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।